আজকে ভিডিওতে রায়বাড়ী ফসবিত্রা 2024 ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে তৃতীয় পরীক্ষা মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ বারাসাত চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হলো এটা হবে সিন্ধু। 2 মেগালিথ বলা হয় তবে বড় পাথরের সমাধিকে। 3 মগধের প্রথম রাজধানী ছিল এটা হবে রাজগৃহ। 4 বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন তবে অশোককে। 5 কারসাপন হলো এটা হবে মুদ্রার নাম। 6 দাক্ষিণাত্যের কালো মাটিতে চাষ ভালো হতো এটা হবে তুলোর। 7 চরক সংহিতা হলো চিকিৎসা বিষয়ক গ্রন্থ। 8 নাগানন্দ নামক নাটকটির রচয়িতা হলেন এটা হবে হর্ষবর্ধন। 9 পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের ওপর পৃথিবী ঘুরছে এই উক্তিটির বক্তা হলেন আর্যভট্ট। 10 হেরোডোটাস ছিলেন ঐতিহাসিক। 11 মেগাস্থেনিস দূত ছিলেন সেলুকাসের। 12 আরামীয় হলো এবার ভাষা হবে। 13 যবনিকা হলো যাবে নাটকের পর্দা। 14 নির্বাণ শব্দের অর্থ হলো এটাবে মুক্তি। এরপরে 2 দিকে আছে বেমানান শব্দটি বেছে লেখো। একইটা আছে এটা মহাকাব্য হবে। 2 এটা হবে পাটলিপুত্র। 3 এটা আছে এটা হবে ফ্যাশন হবে। 4 আছে এটা নৃপতি হবে। এরপর 3 দিকে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। কস্তম্ভে একইটা হচ্ছে অশোক এটা হবে মগধরাজ। 2 আছে বিম কথফিসেস এটা হবে দমদত্ত। এরপরে 3টা আছে বিশাখ দত্ত এটা হবে মুদ্রা রাক্ষস। এরপর 4টা আছে রুদ্র দামন এটা হবে জুনাগড় প্রশস্তি। এরপরে 4 দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো তবে ঋগ্বেদ। এরপর 2 আছে এটা হবে 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। এরপর 3 উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন তবে নন্দ রাজারা। 4 পাণিনি কর্তৃক লিখিত ব্যাকরণ বইয়ের নাম হলো এটা হবে অষ্টাধ্যায়ী। এরপরে 5 আছে সম্পূর্ণ একটি বাক্যে উত্তর দাও যে কোনো 10টি। একে আছে ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা কারা চালু করেন? ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা পল্লবরা চালু করেন। এরপর 2টা আছে সূর্য সিদ্ধান্ত এর রচয়িতার নাম কি? সূর্য সিদ্ধান্তের রচয়িতার নাম হলো বরাহমিহির। এরপর 3 আছে রূপক কি? এর উত্তরটি হলো গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চালু হওয়া প্রথম রূপোর মুদ্রার নাম রূপক ছিল। এরপরে 4 আছে কোন আমলে নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো? এটা হবে মৌর্য আমলে। 5 জৈন ধর্মের প্রচারককে কি বলা হতো? তীর্থঙ্কর বলা হতো। 6 আইহোল প্রশস্তি কে লিখেছিলেন? আইহোল প্রশস্তি রবিকীর্তি লিখেছিলেন। 7 গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। 8 বজ্রীদের রাজধানীর নাম কি ছিল? বজ্রীদের রাজধানীর নাম ছিল বৈশালী। 9 টানা ও পোড়েন কি? টানা ও পোড়েন হলো 2 রকমের সুতো। এরপরে 10 আছে বিদ শব্দের অর্থ কি? বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। 11 জৈন ধর্মের মূল উপদেশগুলি কটি ভাগে সাজানো হয়েছিল? জৈন ধর্মের মূল উপদেশগুলি মোট 12টি ভাগে সাজানো হয়েছিল। 12 বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? বর্ধমান মহাবীর খ্রিস্টপূর্ব 540 অব্দে জন্মগ্রহণ করেন। এরপরে 6 আছে টিকা লেখো যে কোনো 5টি। একে আছে গুহাবাস। গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদের বাসস্থান। গুহাবাস কৃত্রিমভাবে বানানো হতো। প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো। সেই গুহাগুলির ভেতরে মানুষ বাস করত বলে এগুলিকে গুহাবাস বলা হয়। সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটগণ অনেক গুহাবাস তৈরি করেছিলেন। এই গুহাবাসগুলিতে আজীবিক সন্ন্যাসীরা বসবাস করত। এরপরে 2টা আছে সঙ্গম। সঙ্গম মানে এক জায়গায় জড়ো হওয়া। দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে 3টি সাহিত্য সম্মেলন হয়। এই সাহিত্য সম্মেলনে মূলত তামিল সাহিত্যই ছিল, তাই তামিল সাহিত্যকেই সঙ্গম সাহিত্য বলা হয়। সঙ্গম সাহিত্যের পরিচয়। সঙ্গম সাহিত্যের প্রাচীন উদাহরণ হলো একটি কবিতা সংকলন। কবি ও চারণ কবিদের উদ্যোগে সঙ্গম সাহিত্য সমৃদ্ধ হয়েছিল। দক্ষিণ ভারতীয় কবি সাহিত্যিকরা
কাব্য সংকলন করতেন, সেগুলি সম্মেলনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতেন। জানা যায় মাদুরাই শহরে এইরূপ 3টি সম্মেলন হয়েছিল। সময়কাল, সঙ্গম সাহিত্যের সময়কাল নিয়ে ঐতিহাসিকগণ একমত নন, তবে বহু বাদানুবাদের পর সাধারণভাবে মনে করা হয় যে খ্রিস্টীয় 1ম ও 2য় শতকে এই সাহিত্য রচিত হয়েছিল। দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলেই প্রথম সাহিত্য রচনার কাজ শুরু হয়েছিল বলে অনুমান করা হয়। বিষয়বস্তু, প্রাচীন সঙ্গম সাহিত্য থেকে সাধারণ মানুষের অনেক কথা জানা যায়। গ্রামের কৃষক শ্রেণীর জীবনযাত্রার নানা দিকের চিত্র ফুটে উঠেছে সঙ্গম সাহিত্যে। গ্রামের সবুজ শ্যামলা শস্যক্ষেত্রে বর্ণনা পাওয়া যায় বিভিন্ন কবিতায়। শুধু গ্রাম নয়, এই সাহিত্যে শহরেরও ছবি ধরা পড়েছে। তামিল ভাষার ব্যাকরণ চর্চাও এই সময় শুরু হয়েছিল। তামিল সাহিত্য ও সঙ্গম সাহিত্য ছিল সমার্থক। তামিলকে বাদ দিয়ে সঙ্গম সাহিত্য কল্পনাতীত। সঙ্গম সাহিত্য প্রাচীন ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। এরপরে 3টা আছে স্ত্রীধন। গুপ্ত যুগে স্ত্রীলোকের সম্পদকে স্ত্রীধন বলা হতো। এই যুগে বিয়ের সময় মেয়েরা কিছু সম্পদ পেতেন। এই সম্পদের ওপর একমাত্র তারই অধিকার থাকতো। তারা নিজেদের ইচ্ছেমতো এই সম্পদ ব্যবহার করতে পারতেন। তবে স্ত্রীধন দেওয়ার প্রথা সব সমাজে চালু ছিল না। এরপরে 4টা আছে মহামাত্র। সম্রাট অশোকের সময়ে অবশ্য অমাত্যদের কথা জানা যায় না। তার বদলে মহামাত্ররা সব থেকে উঁচু পদগুলি পেতেন। সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকটাই মহামাত্রদের উপর নির্ভর করত। মহামাত্রদের মধ্যে ও পদের নানা ভাগ ছিল। তাদের কাজের এলাকা আলাদা ছিল। মেয়েদেরও মহামাত্র হিসাবে দায়িত্ব দেওয়া হতো। অর্থাৎ তোমরা লিখবে যে সম্রাট অশোকের রাজকর্মচারীদের বলা হতো মহামাত্র। এরপরে 5টা আছে অষ্টাঙ্গিক মার্গ। গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ। অষ্টাঙ্গিক মার্গ বা পথ হলো 1 সৎ বাক্য, 2 সৎ কার্য, 3 সৎ জীবিকা, 4 সৎ চেষ্টা, 5 সৎ চিন্তা, 6 সৎ চেতনা, 7 সৎ সংকল্প ও 8 সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন। এরপরে 6টা আছে সাম্রাজ্য। সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা। কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয়। কোনো একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে। এরপরে 7টা আছে আর্যভট্ট। প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আর্যভট্ট মৌলিক অবদান রেখেছে। আর্যভট্ট গণিতকে একটি আলাদা বিষয় হিসেবে তুলে ধরেন। 2 তিনি শূন্যকে আলাদা সংখ্যা হিসেবে ব্যবহার করেন। 3 এছাড়া সময়, গ্রহ নক্ষত্র বিষয়েও আলোচনা করেন। তার মতে পৃথিবী গোলাকার এবং নিজের কক্ষপথে ঘুরছে। চন্দ্রগ্রহণ এর কারণও তিনি ব্যাখ্যা করেন। তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে তাঁর মতামত ছিল আধুনিক। এরপরে 7 আছে 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 1 আছে মৌর্য আমলের অবসর সময় কাটানোর উপায়গুলি উল্লেখ করো। এর উত্তরটি হলো মৌর্য আমলের মতো এই সময়েও অবসর সময় কাটানোর নানা উপায় ছিল। নাচ, গান ও অভিনয়ের প্রচলন ছিল বলে জানা যায়। পাশাপাশি জাদুর খেলা ও নানান রকম দড়ির কসরত সাধারণ মানুষকে আনন্দ দিত। পাশা খেলা, শিকার, রথের দৌড়, কুস্তি প্রভৃতি ছিল ধনী মানুষদের অবসর কাটানোর উপায়। বড় বড় উৎসবে সমস্ত মানুষের মধ্যে বিনা পয়সায় খাবার ও পানীয় বিলি করা হতো। এরপরে 2 যেটা আছে অগ্রহার ব্যবস্থা কী? এর উত্তরটি হলো প্রাচীন ভারতে বিশেষত গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে রাজা, ব্রাহ্মণ, মঠ প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানকে তাদের ধর্মীয় ক্রিয়াকলাপ ও শিক্ষা দীক্ষা পরিচালনার জন্য নিষ্কর জমি প্রদান করতেন, যা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত। অগ্রহারের অন্তর্গত অঞ্চল থেকে দান গ্রহীতা যে রাজস্ব আদায় করতেন তা দিয়ে তিনি নিজ ব্যয় নির্বাহ করতেন। যেহেতু অগ্রহার অঞ্চলগুলি
নিষ্কট ছিল, যেহেতু রাজ কর্তৃপক্ষ এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারত না। এরপরে তিনটা আছে নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো প্রাচীনকালে ভারতের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হলো নালন্দা মহাবিহার। নালন্দা মহাবিহারে দেশের ও দেশের বাইরের ছাত্ররা পড়াশোনা করতে চীন, তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা প্রভৃতি দেশের ছাত্ররা নালন্দা মহাবিহারে পড়তে আসতো। যে কোনো বর্ণ ও ধর্মের ছাত্র নালন্দা মহাবিহারে পড়তে পারত। নালন্দা মহাবিহারে থাকা, খাওয়া ও পড়ার জন্য কোনো খরচ লাগতো না। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে ভর্তি হওয়া যেত। এখানে বহু বিখ্যাত পণ্ডিত পড়াতেন। আবার লেখাপড়া শেষ হওয়ার পরেও পরীক্ষা দিতে হতো। এরপর চারিটা হচ্ছে মহাজনপদ কিভাবে সৃষ্টি হলো তা বর্ণনা করো। এর উত্তরটি হলো মহাজনপদ জনপদ থেকে আয়তন ও ক্ষমতায় বড় রাজ্যকে মহাজনপদ বলে। মহাজনপদ সৃষ্টি একই হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী নাগাদ বিভিন্ন জনপদের শাসকরা যুদ্ধে জয়লাভ করে নিজের রাজ্যের সীমানা অনেক গুণ বাড়িয়েছিল। ফলে ছোট জনপদ বড় হলো, আর এভাবে সৃষ্টি হলো মহাজনপদ। বৈদিক যুগের রাজাদের থেকেও জনপদের শাসকরা ছিলেন আরও বেশি শক্তিশালী ও সম্পদশালী। সেই শক্তি ও সম্পদ ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা বাড়িয়ে চলেছিলেন। এরপরে পাঁচটা আছে তাম্রলিপ্ত কী? এর উত্তরটি হলো প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি প্রধান বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন তাম্রলিপ্তি, দামলিপ্ত, তামালিতেশ প্রভৃতি। সম্ভবত এটি ছিল এখনকার পূর্ব মেদিনীপুরে তমলুকের কাছাকাছি। সুয়ানজাং ও ফাসিয়ান তাম্রলিপ্ত বন্দরের কথা বলেছেন। তাম্রলিপ্ত স্থলপথ ও জলপথে যাওয়া যেত। বাণিজ্য ছাড়াও পড়াশোনার জন্য তাম্রলিপ্ত বিখ্যাত ছিল। এরপরে যেটা আছে 7-8টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। একে আছে ফাসিয়ান এর বর্ণনা অনুযায়ী ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আলোকপাত করো। এর উত্তরটি হলো ফাসিয়ান ছিলেন চীন দেশের পর্যটক। তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তার লেখা থেকে ভারতীয় উপমহাদেশের মানুষ ও সমাজ সম্পর্কে জানা যায়। নগর, তিনি বলেছেন উপমহাদেশে অনেক নগর ছিল এবং সেগুলি ছিল অনেক উন্নত। পাটলিপুত্র ছিল সবচেয়ে সেরা নগর। সেখানে বসবাসকারী মানুষরা ছিল সুখী ও সম্পদশালী। নগরে বিনামূল্যে চিকিৎসা করা ও ওষুধ দেওয়া হতো। এরপর এটা হচ্ছে চণ্ডালদের অবস্থান। এখানে দুষ্ট প্রকৃতির লোকেদের চণ্ডাল বলা হতো। তারা নগরের বাইরে থাকতো। এরপর যেটা হচ্ছে অতিথিদের যত্ন। এদেশের লোকেরা অতিথিদের খুব যত্ন করত এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে খেয়াল রাখত। এরপরে দুইটা হচ্ছে জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চায় কী কী সমস্যা তৈরি হয়েছিল? এর উত্তরটি হলো জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চায় সমস্যা তৈরি হয়েছিল। বলা হতো আগের জন্মে পুণ্য করলে পরের জন্মে রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়। এই ধরনের কথা চিকিৎসা বিজ্ঞানের বিরোধী ছিল। রোগ সারাতে গেলে নানান রকম খাদ্যের কথা বলা ছিল, অথচ সেই খাদ্যের অনেকগুলি ধর্মশাস্ত্রের মতে খাওয়া বারণ ছিল। ফলে ধর্মশাস্ত্রের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সময় বিরোধ তৈরি হয়েছিল। সুশ্রুত সংহিতা চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ ছিল। সব ব্যবচ্ছেদ বা মোড়া কাটা, অথচ ধর্মশাস্ত্রের মতে সব বা মৃতদেহ ছোঁয়া নিষেধ ছিল। ফলে মোড়া কাটা নিষিদ্ধ হওয়ার জন্য শারীরবিদ্যা ও শল্যচিকিৎসার চর্চা ধীরে ধীরে কমে গেল। বাগভট এর পর থেকে শল্যচিকিৎসার ব্যাপারে তেমন উৎসাহ ছিল না। তাছাড়া চিকিৎসকরা রোগী ব্রাহ্মণ না শূদ্র তার বিচার করতেন না। ফলে প্রচলিত বর্ণাশ্রম প্রথার সঙ্গে চিকিৎসাবিদ্যার বিরোধিতা তৈরি হয়। এরপরে তিনিটা হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজে নতুন ধর্মের চাহিদা সৃষ্টির কারণগুলি কি কি ছিল? এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে ব্রাহ্মণ্য ধর্ম ও বেদের বিরোধিতা করে যে নতুন ধর্মমতগুলির উদ্ভব হয়েছিল তাকে নব্য ধর্ম আন্দোলন বলা হয়।
নবধর্ম আন্দোলনের সমর্থক সমাজে বিভিন্ন অংশের মানুষ যেমন ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্ররা নব ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল। এদের সমর্থনের কারণগুলি হলো ক্ষত্রিয়দের সমর্থন। এই সময় লোহার অস্ত্রশস্ত্র তৈরি হওয়ার ফলে ক্ষত্রিয়দের ক্ষমতা বেড়েছিল, তাই তারা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করেছিল আর নবধর্মকে সমর্থন করেছিল। এরপর যেটা হচ্ছে বৈশ্যদের সমর্থন। এই সময় কৃষি উৎপাদন বেড়েছিল, ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছিল। ব্রাহ্মণ্য ধর্ম কৃষক ও ব্যবসায়ী বা বৈশ্যদের কাজে বাধা সৃষ্টি করত বলে তারা নবধর্মকে সমর্থন করেছিল। এরপর এটা হচ্ছে শূদ্রদের সমর্থন। ধর্মের নামে আড়ম্বর, অনুষ্ঠান ও জাতিভেদ প্রথার জন্য সাধারণ মানুষ বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা ও নবধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল। এরপরে চারিটা হচ্ছে ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের মাধ্যমগুলি আলোচনা করো। এর উত্তরটি হলো প্রাচীন ভারতীয় উপমহাদেশের মানচিত্র খেয়াল করো, দেখবে যে উত্তর পশ্চিম দিকে রয়েছে বেশ কয়েকটি গিরিপথ। উত্তর পশ্চিমে ওই গিরিপথগুলি ধরে পশ্চিম ও মধ্য এশিয়ার সঙ্গে উপমহাদেশের যোগাযোগ ঘটত। অন্যদিকে হিমালয়ের পর্বতশ্রেণীর গিরিপথ দিয়ে চীন ও তিব্বত এর সঙ্গে যোগাযোগ বজায় ছিল। বিশেষ করে উত্তর পশ্চিমে গিরিপথের মধ্য দিয়ে বিদেশিরা উপমহাদেশে এসেছে। ওই পথ ধরেই বিদেশি রাজনৈতিক শক্তিগুলি উপমহাদেশের ক্ষমতা কায়েম করেছে। আবার পাশাপাশি ওই পথ ধরে ব্যবসা বাণিজ্যও চলেছে, সাংস্কৃতিক আদান প্রদানও হয়েছে। তাছাড়া সমুদ্রপথেও রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় চলত। এরপরে পাঁচটা হচ্ছে মগধ সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হওয়ার মূলে কি কি কারণ ছিল? এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি মহাজনপদগুলির থেকে শক্তিশালী হয়েছিল। মগধের শক্তিশালী হওয়ার কারণগুলি হলো, একে হচ্ছে মগধের অবস্থান। মগধ ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা, ফলে বাইরের কোনো রাজ্য সহজে মগধ আক্রমণ করতে পারত না। দুই, মগধের অর্থনৈতিক সমৃদ্ধি। গঙ্গার পলি মাটি দিয়ে তৈরি মগধের কৃষিজমিতে প্রচুর ফসল হতো। মগধে লোহা ও তামার খনি ছিল বলে মগধের সেনাবাহিনী সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারত। জলপথ ও স্থলপথে মগধের ব্যবসা বাণিজ্য চলত। এরপর তিনি এটা হচ্ছে রণহস্তির প্রাচুর্য। মগধের ঘন জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত। সেই হাতিগুলি রাজারা যুদ্ধে কাজে ব্যবহার করতে পারতেন। এই কারণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান। এই অবস্থানের জন্যই তার নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি ছিল। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 2 দাগে বারাসাত ফেয়ারিচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।